সাবেক দুই রাষ্ট্রপতি এবং সাংস্কৃতিক অঙ্গনের ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের। বঙ্গভবন ছেড়ে গুলশানে নিজ বাসভবনে সদ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা। আইন অনুযায়ী সব সুযোগ সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি, ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। একরাম হত্যায় হাসিনা সহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা। ইয়ামিন হত্যায় ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ। এবং রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সেনা সদস্যদের পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রী, সেনা সদর নির্বাচনী পর্ষদের উদ্বোধন। স্বাগত রাতের বুলেটিনে, আমি লিনিয়া আফরোজ এবং আমি লাইবা জান্নাত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। সাবেক দুই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও আব্দুল হামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারকে সহায়তা ও জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের দায়ে দুপুরে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আলাদা অভিযোগ জমা দেয় বাংলাদেশ আজাদী পার্টি ও রাষ্ট্র সংলাপ ফোরাম নামের দুটি সংগঠন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা এবং উস্কানির অভিযোগে চিত্রনায়ক ফেরদৌস, অভিনেত্রী মেহের আফরোজ শাওন সহ সাংস্কৃতিক অঙ্গনের ২৮ জনের বিরুদ্ধেও ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়েছে। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ এবং সেই সময়ে নীরব থেকে আওয়ামী লীগ সরকারকে সহায়তা করায় সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ট্রাইব্যুনালে। একই অভিযোগ আনা হয়েছে আরেক সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধেও। দুপুরে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে বাংলাদেশ আজাদ পার্টি ও রাষ্ট্র সংলাপ ফোরাম। অভিযোগকারীরা জানান, আইনগতভাবে সুপিরিয়র রেসপন্সিবিলিটি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়বদ্ধতার নীতি অনুযায়ী রাষ্ট্র ও সামরিক বাহিনীর সর্বোচ্চ পদে থেকে এসব অন্যায় করা হয়েছে। ৫ই আগস্ট পর্যন্ত এই আয়নাঘর, গুম, খুন, এত লোক মারা গেছে, কোনোদিন প্রতিবাদ করেন নাই। ওনার মৌন সম্মতি ছিল এই অপরাধের, তাই এই অভিযোগ। মোহাম্মদ শাহাবুদ্দিনের জুলাই গণ অভ্যুত্থানের যে তার ভূমিকাটা ছিল, সেটা যেন আমরা বরাবর চিফ প্রসিকিউটরের মাধ্যমে আমরা একটা আবেদন জানিয়েছি। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা এবং উস্কানি দেয়ায় সংস্কৃতি অঙ্গনের ২৮ জনের বিরুদ্ধেও অভিযোগ পড়েছে ট্রাইব্যুনালে। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে অভিযোগপত্র জমা দেন রাষ্ট্র সংলাপ ফোরামের নেতারা। এই আওয়ামী লীগের দোসররা মাঝে মাঝে আইনজীবী হয়ে, মিডিয়া ব্যক্তিত্ব হয়ে, মাঝে মাঝে শিক্ষাবিদ হয়ে, বিভিন্ন প্রফেশনের মাধ্যমে তারা ফিরে আসার চেষ্টা করছে। আমরা জুলাই গণ অভ্যুত্থানে যারা সৈনিক আছি, ইনশাল্লাহ আমরা প্রস্তুত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে এই অভিযোগের নিরপেক্ষ স্বচ্ছ আইনি পদক্ষেপ চাওয়া হয়েছে। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। দুপুরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এরপর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সংবিধান অনুসারে রাষ্ট্রের সর্বোচ্চ পদের অধিকারীর বাসভবন। ৪৮ ঘন্টা আগেও এখানে ছিলেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে অনেকটা বিবর্ণ বিদায় নিলেন আলোচিত সমালোচিত এই রাষ্ট্রপতি। বঙ্গভবনে আনুষ্ঠানিক বিদায় শেষে দুপুর ২:৩০টায় গাড়িবহর নিয়ে বের হন মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে সকাল থেকেই গুলশানের তার নিজ বাসভবনে চলতে থাকে প্রস্তুতির কাজ। এসবি, ডিবি, এপিবিএন সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করে। যোগ দেয় সেনাবাহিনীর ডগ স্কোয়াড। এছাড়াও বাড়ির সামনে ছিল পিজিআরের সদস্যরা। দুপুর ২:৫৭ গুলশানের বাসায় ঢোকেন সদ্যবিদায় রাষ্ট্রপতি। এ সময় বাড়ির ভিতরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দারাও বারান্দা দিয়ে আগ্রহ নিয়ে দেখতে থাকেন তাদের নতুন প্রতিবেশীর আগমন।
বাংলাদেশের রাষ্ট্রপতির বিদায়ে সংবিধান বা আইনে কোনো বাধ্যতামূলক রাষ্ট্রীয় আচার বা অনুষ্ঠান নেই। তবে 2023 সালে মোহাম্মদ আব্দুল হামিদকে বঙ্গভবনে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায়ী গার্ড অফ অনার লাল গালিচা সংবর্ধনা পেয়েছিলেন তিনি। পুষ্পশোভিত খোলা জিপে ফুলের পাপড়ি ছিটানো হয়েছিল। স্বাধীন বাংলাদেশে সেবারই প্রথম অমন বিদায় সংবর্ধনা পেয়েছিলেন তিনি। পদত্যাগ করলেও দ্য প্রেসিডেন্টস অ্যাক্ট 1975 অনুযায়ী মোহাম্মদ শাহাবুদ্দিন অবসর ভাতা, দাপ্তরিক ব্যয়, একজন ব্যক্তিগত সহকারী এবং একজন অ্যাটেন্ডেন্ট পাবেন। পাশাপাশি মন্ত্রীর সমপরিমাণ চিকিৎসা সুবিধা, বিনামূল্যে সরকারি যানবাহন এবং কূটনৈতিক পাসপোর্ট লাভ করবেন তিনি। এছাড়া দেশের ভেতরে সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় থাকার সুবিধাও মিলবে। রাষ্ট্রপতি হিসাবে আওয়ামী লীগ, অন্তর্বর্তী ও বিএনপি সরকারের 3 কালই দেখেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। শুরুতে রাষ্ট্রীয় অনুষ্ঠানে নিয়মিত উচ্চারণ করতেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানে ফিরে আসে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান। দায়িত্বের প্রয়োজনে সেই পরিবর্তনের সঙ্গেও নিজেকে মানিয়ে নেন তিনি। জয় বাংলায় শুরু করে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানে রাষ্ট্রীয় দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা। মোহাম্মদ শাহাবুদ্দিন একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী সব সুযোগ সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয় পুলিশের পুরস্কার ও সম্মাননা প্রদানের বিষয়ে এক ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বৈরাচারের শেষ দিকে ও অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান সরকারের প্রায় 6 মাস সাংবিধানিকভাবে বিধিবিধান অনুযায়ী দায়িত্ব পালন করেছেন তিনি। তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ কিংবা এই বিষয়ে আদালতে কোনো মামলা করা যায় না। তিনি আরও জানান, এর বাইরে কোনো সময়ে যদি সাবেক রাষ্ট্রপতিকে নিয়ে কেউ কোনো বক্তব্য দিয়ে থাকেন সে বিষয়ে তাদের স্বাধীনতা আছে, তবে সেটি আমলে নেয়ার মতো কোনো বিষয় এখানে নেই বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাবেক রাষ্ট্রপতি হিসাবে তিনি আইন অনুযায়ী যা সুযোগ পাবেন সেটা অবশ্যই পাবেন। পুলিশ এবং আমাদের অন্যান্য সংস্থার পক্ষ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সময়টায় সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে তার। ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। এর বহির্ভূত কোনো সময়ে যদি কোনো বক্তব্য কেউ দিয়ে থাকে সেটা তাদের স্বাধীনতা আছে, দিতে পারবে। তবে আমরা আমলে নেওয়ার মতো কোনো বিষয় এখানে দেখিনি। আমাদের কাছে সেরকম কোনো তথ্য নেই। আর কথা বলার জন্য লন্ডন যেতে হয় নাকি? আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় লন্ডন যেয়ে কারোর সাথে কথা বলতে হয় না, তো এটা আমার কাছে অলিক মনে হয়। সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি প্রসঙ্গে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, জনদাবি বিবেচনা করা হবে, তবে কেউ অন্যায়ের শিকার হোক সেটা চাইবে না সরকার। চট্টগ্রামে নবীন আইনজীবীদের প্রশিক্ষণ কর্মশালা শেষে এসব কথা বলেন তিনি। জেলা আইনজীবী সমিতির এই কর্মশালায় অংশ নেন 1054 জন নবীন আইনজীবী। এতে মেয়র, সংসদ সদস্য, জেলা দায়রা জজ সহ জ্যেষ্ঠ বিচারক ও আইনজীবীরা কথা বলেন। সরকার সবকিছু যাচাই বাছাই করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেবে, এতটুকু ভরসা সরকার প্রধান এবং আমাদের উপরে আপনাদের রাখতে হবে। আমরা একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে আমরা কাউকে অন্যায়ভাবে কেউ অন্যায় শিকার হোক সেটাও চাব না। সুতরাং বিষয়টা আমরা পরীক্ষা নিরীক্ষা করে কি করণীয় আছে সেটা সরকার যথাসময়ে দেবে। সদ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে বিএনপির সমঝোতা হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। সরকার তাকে সেফ এক্সিট দিতে চায় বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে আখতার হোসেন বলেন, যতদিন তিনি রাষ্ট্রপতি ছিলেন ততদিন সংবিধানের 51 অনুচ্ছেদ তার রক্ষা কবচ হিসেবে কাজ করেছে, কিন্তু এখন তিনি রাষ্ট্রপতি নন, তাই তাকে আইনের আওতায় আনতে হবে। জুলাই সনদ প্রসঙ্গে আখতার হোসেন আরও বলেন, বিএনপি ক্ষমতায় এসে গণভোটের রায় মানছে না। গণভোট বাস্তবায়ন না করলে জনগণ তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। শাহাবুদ্দিন চুপ্পু, সেটা বিএনপির সাথে তাদের একটা ইন্টারনাল নেগোসিয়েশন, সেই নেগোসিয়েশনের জায়গা থেকে তারা এই সরকার গঠন করার পরে একটা সময় পর্যন্ত তাকে রেখেছে এবং তাকে তারা একটা সেফ এক্সিট দিতে চায়। তাকে কিন্তু এখন আইনের আওতায় নিয়ে আসতে হবে। অনেকে বলছেন সংবিধানের 51 অনুচ্ছেদের কথা, সংবিধানের 51 অনুচ্ছেদের কথা অনেকেই বলছেন যে রাষ্ট্রপতিকে আইনের আওতায় নিয়ে আসা যায় না, কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল কনসেপ্ট। রাজধানী কুর্মিটোলা হাসপাতালের সামনে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়েছে। এ বিষয়ে আমরা সর্বশেষ তথ্য জানছিলাম। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মাহমুদুল হাসান।
মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। দুপুরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এরপর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। রবিবার সকাল 11:30টায় মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। পুষ্পস্তবক অর্পণ করে লাল সবুজের পতাকার জন্য যারা জীবন দিয়েছেন সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় বেজে ওঠে বিউগলের করুণ সুর, আর নীরবতায় যেন ফিরে আসে ৭১-এর আত্মত্যাগের স্মৃতি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ৩ বাহিনীর পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন হাফিজ উদ্দিন আহমদ। লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ পেয়েছে একটি লাল সবুজের পতাকা, পেয়েছে বাংলাদেশের মানচিত্র। সেই শহীদদের স্মরণ করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। এটির মাধ্যমে তিনি বার্তা দিলেন, বাংলাদেশে যতদিন মানুষ টিকে থাকবে এবং বাংলাদেশ যতদিন টিকে থাকবে ততদিন পর্যন্ত মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের মর্যাদা সমুন্নত রাখতে হবে এবং এই শহীদদের শ্রদ্ধার মধ্য দিয়ে তিনি তার রাষ্ট্রীয় যে দায়িত্ব সেই দায়িত্বভারও গ্রহণ করলেন। এরপর দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানান হাফিজ উদ্দিন আহমদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া এবং দীর্ঘ রাজনৈতিক পথ চলায় বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহচর হিসাবে দায়িত্ব পালন করা হাফিজ উদ্দিন আহমেদ এ সময় নিরাপত্তা পালনের পাশাপাশি তাদের স্মরণ করেন। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা। স্পিকারের সঙ্গে আলোচনার পর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্ত করতে চায় নির্বাচন কমিশন। দুপুরে এ কথা জানান কমিশন সচিব আখতার আহমেদ। এর আগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বিষয়ে জরুরি বৈঠক করে নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশনের। কর্মকর্তারা এই বিষয়ে বলছেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোনো ধরনের তড়িঘড়ি করবে না কমিশন, তবে প্রাথমিক প্রস্তুতি ধরে এগিয়ে যাচ্ছেন তারা। জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে দলগতভাবে অংশ নেওয়ার সুযোগ নেই, তবে দল থেকে যে কোনো প্রার্থী নিজের মতো করে নির্বাচনে অংশ নেবেন। রবিবার নির্বাচন কমিশনে দলটির বার্ষিক আয় ব্যয়ের হিসাব দেওয়ার পর তিনি এসব কথা বলেন। রেজাউল ইসলাম বলেন, তার দল সংসদ নির্বাচনে অংশ নিয়েছে, তাই দল ভাঙনের প্রভাব স্থানীয় সরকার নির্বাচনে খুব একটা পড়বে না। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ এবং গ্রেপ্তারের দাবি প্রসঙ্গে তিনি বলেন, ক্ষমতায় থাকাকালীন তিনি সংবিধান পরিপন্থী কিছু করেছেন কিনা সেটা আগে দেখার বিষয়, তবে জাতীয় পার্টির পক্ষ থেকে সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করা না করার বিষয়ে কোনো মতামত দেয়া হয়নি বলে জানান তিনি। এইবারের যে প্রেক্ষাপট, এটাতে তো স্থানীয় সরকার নির্বাচনে দলগতভাবে অংশগ্রহণের কোনো সুযোগ নেই, এটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি হবে। আনুষ্ঠানিকভাবে গত বছর যেরকম আমরা স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন দিয়েছিলাম, প্রার্থী সিলেকশন করেছিলাম, ভোট করেছিলাম, এগুলো হয়তো বা করার কোনো সুযোগ নাই আইনগতভাবে, কিন্তু আমাদের প্রার্থীরা যার যার মতোভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে, সেক্ষেত্রে জাতীয় পার্টির সমর্থন থাকবে। জাতীয় পার্টির পক্ষ থেকে রাষ্ট্রপতির গ্রেপ্তার অথবা গ্রেপ্তার না করা কোনো ব্যাপারে মতামত দেওয়া হয় না। কক্সবাজারের যুবলীগ নেতা ও কাউন্সিলর একরামুল হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সময় সাভারের শিক্ষার্থী আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় 19 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। 2018 সালে ক্রসফায়ারে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে নিজের মেয়ের সাথে এভাবেই কথা বলেছিলেন কক্সবাজারের তৎকালীন কাউন্সিলর একরামুল হক, যে মৃত্যুর পর দেশসহ আন্তর্জাতিক মহলে সমালোচনার ঝড় বয়ে যায়। 5 আগস্টের পট পরিবর্তনের পর এ ঘটনায় ক্রসফায়ারের অভিযোগে তদন্তে নামে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
রবিবার সেই তদন্তের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন, যেখানে প্রধান আসামি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক এমপি বদি, সাবেক আইজিপি বেনজির সহ র্যাবে কর্মরত 6 জন সেনা কর্মকর্তা। এদিন অভিযোগ আমলে নিয়ে পলাতক শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল 2। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং শেখ হাসিনা এই ঘটনাটা যাতে আর বাড়াবাড়ি না হয়, এটা যাতে এইটা নিয়ে যাতে কোনো রকমের তারা উচ্চবাচ্য না করে, সেই কারণে একরামের স্ত্রীকে শেখ হাসিনা ডেকে নিয়ে এসে তাকে বলেছিল যে এটা নিয়ে যাতে আর বাড়াবাড়ি না করে তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে। এদিকে জুলাই আন্দোলনের সময় সাভারে এপিসি থেকে ফেলে আসহাবুল ইয়ামিনকে হত্যায় এদিন 19 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন এবং আমাদের প্রেয়ার অনুযায়ী যারা ইতিমধ্যে গ্রেফতার আছে তাদেরকে এই মামলায় সন্নিবেশ করেছেন, যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন। এছাড়া গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেন এক প্রত্যক্ষদর্শী। একই সাথে ওবায়দুল কাদেরের মামলার স্টার উইটনেস হিসেবে সাক্ষ্য দিয়েছেন সাংবাদিক আশরাফ কায়সার। সৈকত খান, ওয়ান নিউজ, ঢাকা। জাতীয় গ্রিডে সরবরাহ কমে যাওয়ায় রাজধানীতে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস মিলছে না। অনেক জায়গায় দিনের বেশিরভাগ সময় সরবরাহ না থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। কাজের ব্যস্ত সময়, অথচ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। রাজধানীর মহাখালী, মগবাজার, তেজগাঁও কিংবা বাংলা মোটর সর্বত্রই একই চিত্র। দিনের বেশিরভাগ সময়ই গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা। যেসব পাম্প খোলা পাওয়া যাচ্ছে সেখানেও গ্যাসের চাপ কম। এক একটি গাড়িতে গ্যাস নিতে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি সময় লাগায় তৈরি হচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। উত্তরায় প্রথম আমি গ্যাস নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছি, পরে ওখানে 2.5 ঘন্টা থাকার পর গ্যাস পাইলাম না, বন্ধ করে দিচ্ছি। এই সিরিয়াল কখন যাবে কোনো ঠিক নেই, 3 ঘন্টা লাগতে পারে, 4 ঘন্টা লাগতে পারে। এর আগে আমি 2-3টা পাম্পে গেছি, তো এরকম নাই। এটা তো তা আছে, অন্য পাম্পে তো নাই। আগে যে 220-200 প্রেসার থাকতো, এখন ওরকম প্রেসার নাই। আমরা 110-এর মতো প্রেসার পাইতেছি। আমাদের কাছে তো অনেক কাস্টমার আইসে চিল্লাচিল্লি করে যে আপনাদের লাইনে গ্যাসটাই সংকট চলতেছে, আমরা তো গ্যাস দিব কোত্থেকে। জাতীয় গ্রিড থেকে গ্যাস কম আসায় চাহিদা মতো গ্যাস সরবরাহ করতে পারছে না বলে জানান স্টেশন কর্মীরা। এলএনজি টার্মিনালে একটু সমস্যা সৃষ্টি হয়েছে, যে সমস্যাটা এখনো সমাধান হয় নাই। ইতিমধ্যেই সরকার যুক্তরাজ্য, রোমানিয়া এবং সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ টিম আনছে, তারা কাজ করতেছে। সরকার আশা করতেছে আরও 4-5 দিন সময় লাগবে। আমরা হয়তো আশা করতেছি আরও 1 সপ্তাহ, এই সংকট 1 সপ্তাহ পর আশা করি কাটবে। কক্সবাজার মহেশখালী এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় 45 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে, যার প্রভাব পড়েছে সিএনজি স্টেশন এবং শিল্প কারখানার উৎপাদনে। দ্রুত এই সংকট সমাধান করে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার দাবি চালক ও পাম্প সংশ্লিষ্টদের। রাকিব হাসান, ওয়ান নিউজ, ঢাকা। বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে আয়োজিত এই অনুষ্ঠানে সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির জন্য বিবেচনায় আনার কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী বক্তব্যে পছন্দ অপছন্দ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে পেশাগত দক্ষতা, নেতৃত্ব, আনুগত্যের ভিত্তিতে সেনা সদস্যদের পদোন্নতি দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে চা শিল্প বিষয়ে এক সভায় তিনি এই আশ্বাস দেন। সভায় এই শিল্পের চ্যালেঞ্জ তুলে ধরেন চা বাগানের মালিকরা। কথা বলেন উৎপাদন খরচ ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা নিয়ে। একই সঙ্গে এই শিল্পের টেকসই উন্নয়নে কিছু প্রস্তাব সুপারিশ করেন তারা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, চা শিল্প দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। এ শিল্পে সরকারের পক্ষ থেকে নীতিগত, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেয়া হবে। চা বাগান মালিকদের কম সুদে ঋণ দেওয়ার প্রতিশ্রুতিও দেন সরকার প্রধান। জানান, চা বাগানে চাষের অনুপযোগী জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য আর্থিক সহযোগিতা করা হবে।
আওয়ামী সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নবীন বরণ অনুষ্ঠানে তিনি জানান, মৃতপ্রায় অর্থনীতিকে টেনে তুলতে কাজ করছে সরকার। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশে প্রায় 4 কোটি শিক্ষিত বেকার রয়েছে, আর মাত্র একটি পদের জন্য 5 থেকে 6 লাখ আবেদন জমা পড়ছে। সরকার বেকারত্ব দূর করতে কৃষিতে জোর দিচ্ছে। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন বলেন, কৃষিতে প্রযুক্তির ব্যবহারে নজর দিয়েছে সরকার, স্বাবলম্বী করা হবে কৃষকদেরও। আর্থিক সংকট কাটাতে কৃষকদের দেয়া হয়েছে 10,000 টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ। দীর্ঘ 15 বছর, লাস্ট 15 ইয়ার্স আমাদের ইকোনমিটা একদম র্যাভিশ ধ্বংসপ্রাপ্ত হয়েছে, একেবারে ভেঙে দিয়েছে, চুরমার করে দিয়েছে। এখন এটাকে নতুন করে গড়ে তোলা খুবই বড় চ্যালেঞ্জের। একটা পদের জন্যে বরঞ্চ গ্র্যাজুয়েশনের জন্য ধরেন একটা দরকার, একটা পদের জন্য সেখানে প্রায় 5 লাখ 6 লাখ একটা পদের জন্য। কিভাবে কৃষক কার্ডের মাধ্যমে ওনাদের কাছে সুলভে ঋণ পৌঁছে দেওয়া যায়, কিভাবে সেচ, বীজ এবং কীটনাশক থেকে শুরু করে কৃষির প্রয়োজনীয় যে ইনপুট রয়েছে, দ্যাট ইনক্লুডস কৃষি যন্ত্রপাতি, প্রত্যেকটা ক্ষেত্রে ওনাদের কাছে আরও সুলভ মূল্যে সে প্রয়োজনীয় উপকরণগুলো পৌঁছে দেওয়া যায়। সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং 250 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এই সময় নানা অনিয়ম কর্মস্থলে অনুপস্থিতি ও চুরির ঘটনায় 2 চিকিৎসক সহ 3 জনকে বরখাস্তের নির্দেশ দেন তিনি। সকালে পূর্ব ঘোষণা ছাড়াই হাসপাতাল দুটিতে পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। সেখানে এসি চুরির ঘটনায় 1 নাইট গার্ড এবং অনুমতি ছাড়া অনুপস্থিত থাকায় তালা হাসপাতালের আবাসিক চিকিৎসক সহ মেডিকেল কলেজ হাসপাতালের আরও 1 চিকিৎসককে বরখাস্ত করেন। পরিদর্শনকালে মন্ত্রী জানান, চিকিৎসার সংকট কাটাতে দ্রুতই 5,000 চিকিৎসক ও 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। ডাক্তারদের অ্যাটেন্ডেন্স দেখেছি, একজন ডাক্তারকে এখান থেকে সাসপেন্ড করার সোহানা সেলিম, উনি উইদাউট নোটিশে 1 উপরে লিভে আছেন, ওনাকে টার্মিনেট করার জন্য বলেছি। তালাতে একটা চুরির সংগঠন হয়েছে, ওখানে সিকিউরিটি গার্ডকে সাসপেন্ড করার জন্য বলেছি, আর একজন ডাক্তারকে ওখানে আমরা ক্লোজ করেছি। আমাদের এইখানে যতটুকু ডাক্তার প্রয়োজন সেই সংখ্যায় রোগীর আনুপাতিক হারে ডাক্তারের সংখ্যা সারা বাংলাদেশেই কম। গত 17 বছরের স্বৈর শাসন ডাক্তার রিক্রুট করে নাই, কোনো দিক খেয়াল করে নাই, যে কারণে এই সমস্যাটা হয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে ত্রিপলের ছাউনি দিয়ে বানানো রাজীব শাহের কথিত আখড়া সহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। বিকাল 3:30টার দিকে সিটি কর্পোরেশন ও গণপূর্ত অধিদপ্তরের সমন্বয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত রাজীব শাহের বানানো নামাজের জায়গা নামের অস্থায়ী স্থাপনাটি সহ উদ্যানের অন্যান্য অবৈধ স্থাপনা ভেঙে দেয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডি, শাহবাগ থানা পুলিশ সহ সিটি কর্পোরেশন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিগত কয়েকদিন ধরেই সামাজিক মাধ্যমে বেশ আলোচনায় ছিল এই স্থাপনা। 2026-27 অর্থ বছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে $63.4 বিলিয়ন আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। রপ্তানি সক্ষমতা বাড়াতে নতুন বাজার সম্প্রসারণ ও পণ্যের বহুমুখীকরণে জোর দেওয়া হবে বলে জানান বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রবিবার সচিবালয়ে মন্ত্রী বলেন, পণ্য রপ্তানি থেকে $55.2 বিলিয়ন আয়ের লক্ষ্য রাখা হয়েছে। সেবা খাত থেকে আয় হবে $8.2 বিলিয়ন। মন্ত্রী আরও বলেন, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকলেও সরকার আশাবাদী। রপ্তানি সক্ষমতা বাড়াতে নেওয়া হবে নতুন উদ্যোগ, নতুন বাজার খোঁজা হবে, পণ্যের বহুমুখীকরণেও গুরুত্ব দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। পণ্যের ক্ষেত্রেও 15% প্রবৃদ্ধি এবং সেবার ক্ষেত্রেও 15% প্রবৃদ্ধি। যদি আমরা সেটা অর্জন করতে পারি তাহলে রপ্তানির পরিমাণ দাঁড়াবে প্রায় 63.40 বিলিয়ন। তাতে পণ্য হবে 55.2 বিলিয়ন এবং সেবা হবে 8.2 বিলিয়ন। এই পণ্য এবং সেবা মিলিয়ে 63.4 বিলিয়ন হচ্ছে আমাদের আগামী বছরের রপ্তানির ঘোষিত লক্ষ্যমাত্রা। কেনিয়াকে আঞ্চলিক ওষুধ উৎপাদনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদী অঙ্গীকার আরও জোরালো করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস কেনিয়া ইপিজেড লিমিটেড। এই লক্ষ্যে দেশটির
আথি রিভারের অত্যাধুনিক কারখানায় 7টি বন্ধু প্রতিম দেশের কূটনীতিকদের স্বাগত জানানো হয়। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, রুয়ান্ডা, সোমালিয়া ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা কারখানা পরিদর্শন করেন। তারা স্বাস্থ্যসেবা উন্নয়ন, প্রযুক্তি স্থানান্তর, বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্য সহযোগিতা নিয়ে মতবিনিময় করেন। স্কয়ার জানায়, স্থানীয় উৎপাদন বাড়াতে তারা কাজ করছে। দক্ষ জনবল গড়ে তোলার উদ্যোগও চলবে। কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে কেনিয়াকে আফ্রিকার শীর্ষ ওষুধ উৎপাদন কেন্দ্রে পরিণত করাই তাদের লক্ষ্য। বৃহৎ পরিসরে আধুনিক ও উন্নত গ্রাহক সেবা দেওয়ার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকে নয়াবাজার শাখা নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করেছে। রবিবার থেকে নয়াবাজার সোলামবিয়া চৌধুরী মার্কেটে কার্যক্রম শুরু করেছে ব্যাংকটি। নতুন শাখায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক আলহাজ মোশাররফ হোসেন। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহমদ। আর উপস্থিত ছিলেন ব্যাংকের ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান মোহাম্মদ অলিউল্লাহ, নয়াবাজার শাখা প্রধান মোহাম্মদ জিল্লুর রহমান, ব্যাংকের বিভিন্ন শাখার প্রধান, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, গ্রাহক ও ব্যবসায়ীরা। ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের জোরপূর্বক অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। দুটি অভিযানে 2 নারী ও 6 শিশুসহ মোট 8 জনের অবৈধ অনুপ্রবেশ আটকে দেওয়া হয়েছে। বিজিবি জানিয়েছে, সকালে ব্রাহ্মণবাড়িয়ার শালদা নদী ও বিকেলে ফেনীর কেতেরাঙ্গা সীমান্ত দিয়ে নারী ও শিশুদের জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। গোপন সংবাদের ভিত্তিতে জওয়ানরা শূন্যরেখায় তাদের শনাক্ত করে অনুপ্রবেশ ব্যর্থ করে দেয়। বিজিবি অধিনায়কেরা জানান, সীমান্ত হত্যা শূন্যে নামাতে, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রুখতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে। একই প্রকল্পে 2 দফায় 1 কোটি টাকার বরাদ্দ, কিন্তু মন্ত্রণালয়ের বরাদ্দপত্র, ইজিপি, টেন্ডার নথি, উপজেলা প্রশাসনের ব্যাখ্যা এবং সরেজমিনে বাস্তবতা একটির সঙ্গে আরেকটির মিল খুঁজে পাওয়া যায়নি। কোথাও সংস্কার, কোথাও নির্মাণ, আবার কোথাও বদলে ফেলা হয়েছে কাজের তালিকায়। বাস্তবায়ন হওয়া প্রকল্প দেখালেও ইজিপির নথি বলছে সে কাজ শুরুই হওয়ার কথা নয়। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই এমন যা ইচ্ছে তাই করে যাচ্ছেন বগুড়ার আদমদীঘি উপজেলা প্রকৌশলী উপজেলা নির্বাহী কর্মকর্তা। এটি বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদ চত্বর। স্থানীয় সরকার বিভাগের বিশেষ উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় 2025 সালের 11 ডিসেম্বর এই উপজেলা পরিষদের বিভিন্ন সংস্কার ও উন্নয়ন কাজের জন্য বরাদ্দ দেওয়া হয় 50 লাখ টাকা। এরপর 2026 সালের 10 মে একই অর্থ বছরে একই ধরনের প্রকল্পে আসে আরও 50 লাখ টাকা। দুটি বরাদ্দপত্র পাশাপাশি বসিয়ে দেখা যায়, ভাষাগত সামান্য পরিবর্তন ছাড়া সবগুলো প্রকল্পই একই, অর্থাৎ একই ধরনের প্রকল্পের জন্য 2 দফায় বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে পুরাতন প্রশাসনিক ভবন মেরামত, কর্মকর্তাদের 2টি আবাসিক ভবন, নির্বাহী কর্মকর্তার বাসভবনের রাস্তা মেরামত এবং কৃষি অফিস পর্যন্ত রাস্তা নির্মাণ। একই ধরনের প্রকল্পে 2 দফা বরাদ্দ পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরও মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই প্রকল্পে পরিবর্তন আনা হয়। উপজেলা প্রশাসনের দাবি, পুরাতন প্রশাসনিক ভবন সংস্কারের পরিবর্তে ঝুঁকিপূর্ণ সেই ভবনের উপর 35 লাখ টাকা ব্যয়ে 6টি টিন শেড অফিস কক্ষ নির্মাণ করা হচ্ছে। এছাড়া ইওনোর বাসভবনের সামনের রাস্তা মেরামতের বদলে 12 লাখ টাকা ব্যয়ে নতুন করে নির্মাণ করা হয়েছে। অবশিষ্ট অর্থে পরিষদ চত্বরে ইউনিব্লক স্থাপন এবং 2টি আবাসিক ভবনের অভ্যন্তরে সংস্কার কাজ করা হয়। কিছুদিন আগে আমাদের উপজেলা পরিষদে একটা চুরির ঘটনাও ঘটেছে। আমরা একেবারে অরক্ষিত ছিলাম, সেই কারণে আমরা সীমানার প্রাচীরটা পুনর্নির্মাণটা জরুরি, সেই কারণে সীমানার প্রাচীর করছি, আর সাথে আমাদের কৃষি অফিসের সামনে একটা রাস্তা করছি। আর দ্বিতীয় দফায় আসা বরাদ্দের পুরোটা পরিবর্তন করে পরিষদ চত্বরের বাউন্ডারি ওয়ালে 30 লাখ, কৃষি অফিসের সামনের সড়ক নির্মাণে 10 লাখ এবং বাকি 10 লাখ টাকায় অফিসার্স ক্লাব সংস্কারের কথা জানান উপজেলা প্রকৌশলী। বাউন্ডারি ওয়ালটা সর্বোচ্চ পরিমাণ হচ্ছে বরাদ্দ দেওয়ার এখানে প্রস্তাবটা আসে, যে বাউন্ডারি ওয়াল আমরা 30 লক্ষ টাকা দেওয়া হয়েছে এবং কৃষি অফিসের রাস্তাটা বেহাল অবস্থায় ছিল, যেহেতু এটা প্রথম কিস্তিতেও ছিল, কিন্তু প্রথম কিস্তিতে টাকা স্বল্পতার কারণে আমরা করতে পারিনি দেখে পরবর্তীতে এখানে আমরা এটাতে ধরেছি, ওখানে 10 লক্ষ টাকা ধরা হয়েছে। আর আমাদের আরেকটা যে 10 লক্ষ টাকা যে আমাদের অফিসার্স ক্লাব মেরামত করণের জন্য ধরা হয়েছে, এই মিলে হচ্ছে 50 লক্ষ টাকা পরবর্তীতে আমরা করতে পারছি।
সরেজমিনে গিয়ে দেখা যায় বরাদ্দপত্রে পুরাতন প্রশাসনিক ভবন সংস্কারের কথা থাকলেও ভবনটির ওপর নির্মাণ করা হয়েছে 6টি নতুন অফিস কক্ষ। আর ইওনোর বাসভবনের সামনে আরসিসি সড়ক নির্মাণের কাজ বেশ আগেই শেষ হলেও অন্য কয়েকটি কাজ তখনও চলমান, কোনোটি আবার শুরুই হয়নি। অন্যদিকে নতুন অফিস কক্ষ নির্মাণের জন্য কোনো ইজিবি টেন্ডার বা কার্যাদেশের তথ্য পাওয়া যায়নি। অফিসার্স ক্লাব সংস্কারের জন্যও ছিল না কোনো বরাদ্দ। রাকিব জুয়েল, ওয়ান নিউজ, বগুড়া।